প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই অনলাইন ক্লাসে, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের সাথে আছি আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা সিটি কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের সাথে বিবিএ অনার্স পার্ট 3 লিগাল অ্যাসপেক্টস অফ মার্কেটিং এর নবম লেকচার নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। অর্থাৎ আমি মূলত এই কোর্সের নবম লেকচারটি তোমাদের সামনে এখন উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্টের 3টা চ্যাপ্টার, হ্যাঁ, 3.2, 3.3 অ্যান্ড 3.4। এই 3টা চ্যাপ্টার একসাথে কম্বাইন্ডলি করে মূলত 3টা চ্যাপ্টারের উপর আমি মূলত আজকের আলোচনা সাজিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো যে বিষয়গুলো নিয়ে মূলত আমি তোমাদের সামনে আলোচনা করব সেই বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার স্ক্রিনের মাধ্যমে আমি স্লাইডগুলো শেয়ার করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ আমার এই স্লাইডটি। তো সেখানে নিশ্চয় দেখো চ্যাপ্টারগুলো কি কি আছে সেটা বলা আছে। চ্যাপ্টার 3.2 তে ইফেক্টস অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল, চ্যাপ্টার 3.3 তে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট অফ সেল, অ্যান্ড লাস্ট অন চ্যাপ্টার 3.4 এ যেটা আছে সেটা হচ্ছে রাইটস অফ আনপেড সেলার অ্যান্ড সুইটস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। তো এই মূলত 3টা চ্যাপ্টার নিয়ে মূলত আজকের আমাদের আলোচনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখো ডিটেলস ডিসকাশন চ্যাপ্টার সম্পর্কে বলা আছে। এরপরে যেটা ডিসকাশন টপিকস, অর্থাৎ আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এই তিনটা চ্যাপ্টারের আওতায় সেই টপিকসগুলো আমরা এখানে উপস্থাপন করছি। এরপরে দেখো ধারাবাহিকভাবে বলা আছে 3.2 এর যে টপিকসগুলো, 3.3 যে টপিকসগুলো, অ্যান্ড লাস্ট অন 3.4 এর যে টপিকসগুলো। এই টপিকসগুলো নিয়ে মূলত আজকে আমরা টোটাল ক্লাসটা আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো যাওয়া যাক, আমরা ধারাবাহিকভাবে এই টপিকগুলো আলোচনা শুরু করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে যে টপিকটা আসছে সেটা হচ্ছে চ্যাপ্টার 3.2 এর প্রথম যে টপিকটা সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইফেক্টস অফ কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ বিক্রয় চুক্তির ফলাফল কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3.1 এর যে চ্যাপ্টারটা ছিল সেটা হচ্ছে সেল অফ গুডস অ্যাক্টের যে প্রাইমারি ডিসকাশন, সেখানে অনেকগুলো টপিক ছিল যে টপিকগুলো কিন্তু আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। এখন মূলত এই চ্যাপ্টারগুলোতে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেইগুলো নিয়ে মূলত আমাদের ধারাবাহিক আলোচনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হোয়াট আর দ্য ইফেক্টস অফ কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ বিক্রয় চুক্তির ফলাফল কি। অর্থাৎ বিক্রয় চুক্তির ফলাফল বলতে এখানে যে বিষয়টা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে, দেখো একটু খেয়াল করে, সেটা হচ্ছে বিক্রেতা নিকট হতে ক্রেতা নিকট পণ্যের সত্ত্ব, অর্থাৎ প্রপার্টি ইন গুডস, প্রপার্টি অ্যান্ড গুডস এবং টাইটেল, হ্যাঁ, এই দুইটা জিনিস মূলত হস্তান্তরিত হবে, ঠিক আছে। এবং পণ্যের ঝুঁকি রিস্ক বিক্রেতা নিকট হতে ক্রেতা নিকট হস্তান্তরিত হবে। এই দুইটা বিষয় নিয়ে মূলত এই দুইটা বিষয় হচ্ছে মূলত এই চুক্তির ফলাফল, অর্থাৎ বিক্রেতা নিকট হতে ক্রেতা নিকট পণ্যের সত্ত্ব বা মালিকানা হস্তান্তরিত হবে, আর আরেকটা হচ্ছে পণ্যের ঝুঁকি বা রিস্ক যেটা, সেটা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে টপিকটা আসছে সেখানে আমরা চলে যাচ্ছি। পরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে হোয়াই ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস ইন নেসেসারি, অর্থাৎ পণ্যের সত্ত্ব বা মালিকানা হস্তান্তর প্রয়োজন কেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিম্নোক্ত কারণে সাধারণত পণ্য বিক্রয়ের পর এর মালিকানা বা সত্ত্ব বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হওয়া একান্ত অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো নিম্নোক্ত কি কারণে, দেখো একটু খেয়াল করে দেখো। নাম্বার 1, পণ্যের অধিকার লাভ, অর্থাৎ পণ্য বিক্রয়ের পর এর মালিকানা বা সত্ত্ব ক্রেতার নিকট হস্তান্তরিত না হলে ক্রেতা উক্ত পণ্যের উপর কোনো অধিকার লাভে সমর্থ হয় না। 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্যের মূল্য আদায়, পণ্যের সত্ত্ব মালিকানা বিক্রেতার নিকট হতে ক্রেতার নিকট হস্তান্তরিত হলেই কেবল বিক্রেতা আইনসম্মতভাবে উক্ত পণ্যের মূল্য দাবি করতে পারে, অন্যথায়
নয়। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, ক্ষতি বহনের ঝুঁকি হতে নিষ্কৃতি। ক্ষতি বহনের ঝুঁকি হতে নিষ্কৃতি। বিক্রয়ের ক্ষেত্রে পণ্যের মালিকানা হস্তান্তরের মাধ্যমে বিক্রেতা ক্ষতি বহনের ঝুঁকি হতে নিষ্কৃতি পেতে পারে। 4 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে চুক্তির পরিসমাপ্তি। চুক্তির পরিসমাপ্তির মাধ্যমে কি বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, যে পণ্যের মালিকানা হস্তান্তরের মাধ্যমে বিক্রেতা তার চুক্তিগত যে দায়, সে দায় হতে সে মুক্তি পায় এবং ক্রেতা পণ্য গ্রহণ এবং মূল্য পরিশোধ করে চুক্তির পরিসমাপ্তি ঘটায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এটাই হচ্ছে মূলত কেন মূলত পণ্যের সত্ত্ব বা মালিকানা হস্তান্তর করা প্রয়োজন, এই বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট যে টপিকটা আসছে সেটা হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ অফ গুডস ফ্রম সেলার টু বায়ার। অর্থাৎ বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর। বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর। বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা ক্রেতার নিকট কি করতে হবে? হস্তান্তর করতে হবে। সেটা কিভাবে হবে সেটাই মূলত আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, দেখো, পণ্যের মালিকানা হস্তান্তর সংক্রান্ত বিধানসমূহকে পণ্যের শ্রেণী ও অবস্থা অনুযায়ী নিম্নোক্ত দুটি ভাগে ভাগ করে আলোচনা করা যায়। ক নম্বর দেখো যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অনির্ধারিত পণ্যের মালিকানা হস্তান্তর। অনির্ধারিত পণ্যের মালিকানা হস্তান্তর। তাহলে অনির্ধারিত পণ্যের মালিকানা বলতে আমরা কি বোঝাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ট্রান্সফার অফ ওনারশিপ অফ আনসার্টেইনড গুডস, অর্থাৎ অনির্ধারিত পণ্যের মালিকানা হস্তান্তর। তো এটা আবার দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে, দেখো, একটা হচ্ছে তোমার পণ্য বর্ণনা দ্বারা নির্দিষ্টকরণ, আরেকটা হচ্ছে বাহক বা গচ্ছিত গ্রহীতার নিকট পণ্য অর্পণ। প্রিয় শিক্ষার্থীরা, তো প্রথম যেটা আসছে সেটা হচ্ছে বর্ণনা দ্বারা নির্দিষ্টকরণ, অর্থাৎ ascertained by description, অর্থাৎ বর্ণনার মাধ্যমে আমরা এটা নির্দিষ্ট করতে পারি। সেটা কিভাবে করা যাবে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো। এখানে যেটা বলা হয়েছে যে অনির্ধারিত তোমার যে পণ্যগুলো, অর্থাৎ যে ক্ষেত্রে বর্ণনার দ্বারা কোনো অনির্ণীত অর্থাৎ ভবিষ্যৎ পণ্য বিক্রয়ের চুক্তি হয়ে থাকে, সেক্ষেত্রে ক্রেতার সম্মতি সহ বিক্রেতা অথবা বিক্রেতার সম্মতি সহ ক্রেতা বিনা শর্তে এর প্রয়োগ, অর্থাৎ পণ্যটি পৃথক করে রাখলে এর মালিকানা হস্তান্তরিত হয়। এই ধরনের সম্মতি ব্যক্ত বা অব্যক্ত হতে পারে এবং প্রয়োগের পূর্বে বা পরেও এটা হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তো এটা ছিল একটা বিষয়। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে 2 নম্বর, বাহক বা গচ্ছিত গ্রহীতার নিকট পণ্য অর্পণ। অর্থাৎ এক্ষেত্রে কিভাবে এটা হয়ে থাকে সেটা আমরা একটু জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে ক্ষেত্রে চুক্তি অনুযায়ী বিক্রেতা ক্রেতার নিকট অথবা ক্রেতার নিকট পৌঁছাবার উদ্দেশ্যে কোনো বাহক বা অন্য কোনো গচ্ছিত গ্রহীতার নিকট ক্রেতা কর্তৃক তাদের নাম উল্লেখ করা হোক বা না হোক পণ্য অর্পণ করে এবং সেক্ষেত্রে উক্ত পণ্য বিলি ব্যবহারের অগ্রাধিকার বিক্রেতার থাকে না। চুক্তি অনুযায়ী বিনা শর্তে উক্ত পণ্য প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে নাম্বার খ বা বি নম্বর, সেটা হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ অফ সার্টেন গুডস, অর্থাৎ নির্ধারিত পণ্যের মালিকানা হস্তান্তর। তো নির্ধারিত পণ্যের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে কি বলা হচ্ছে সেটা আমরা একটু স্পষ্ট হওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, অর্পণযোগ্য অবস্থায় শর্তহীন চুক্তি। অর্পণযোগ্য অবস্থায় শর্তহীন চুক্তি, দ্যাট মিনস পণ্য বিক্রয় আইনের 20 ধারাতে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে অর্পণযোগ্য অবস্থায় আছে এরকম কোনো নির্দিষ্ট পণ্য বিক্রয়ের শর্তহীন চুক্তি হলে চুক্তি সম্পাদনের সময় পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়ে থাকে এবং এক্ষেত্রে পণ্যের মূল্য পরিশোধ বা পণ্য অর্পণ বা উভয়ের সময়ই সেটা স্থগিত রাখা হয়েছে কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ এই বিষয়টা তখন আমাদের এটা জাস্টিফাই করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্য অর্পণযোগ্য করার নিমিত্তে বিক্রেতার করণীয়, অর্থাৎ অর্পণযোগ্য অর্থাৎ ডেলিভারি করার নিমিত্ত মানে ডেলিভারি করার জন্য বিক্রেতার এক্ষেত্রে করণীয় কি। 2 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক্ষেত্রে 21 ধারাতে যে বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে সেটা হচ্ছে এরকম
যে ক্ষেত্রে নির্দিষ্ট পণ্য বিক্রয়ের চুক্তি হয় এবং পণ্য অর্পণযোগ্য অবস্থায় আনার জন্য বিক্রেতাকে কিছু করতে হয় এবং বিক্রেতা তা না করা পর্যন্ত এবং সেটি করা হলে ক্রেতা অবগত না হওয়া পর্যন্ত পণ্যের শর্ত ক্রেতার নিকট হস্তান্তরিত হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তো এটা ছিল মূলত আমাদের 2 নম্বর বিষয়। আর 3 নম্বর যে বিষয়টা বোঝাতে চাইছে সেটা হচ্ছে অর্পণযোগ্য অবস্থায় মূল্য নির্ধারণের জন্য বিক্রেতার করণীয়। অর্থাৎ অর্পণযোগ্য অবস্থায় যখন পণ্য উপস্থাপন করা হয়, তো সেক্ষেত্রে আসলে সেলসম্যানের করণীয় কি আছে সেটা মূলত আমরা জানবো আমাদের এই আলোচনার মাধ্যমে। এক্ষেত্রে এই বিষয়টা সম্পর্কে চুক্তি আইনের 22 ধারাতে বলা হয়েছে যে ক্ষেত্রে ওজন, মাপ, পরীক্ষা বা অন্য কোনো কার্য সম্পাদন করতে হয়, সেক্ষেত্রে উক্ত কার্য সম্পাদন না হওয়া পর্যন্ত ক্রেতাকে এর নোটিশ না দেওয়া পর্যন্ত মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় না। প্রিয় শিক্ষার্থী, তো এটা ছিল মূলত অর্পণযোগ্য অবস্থায় মূল্য নির্ধারণের জন্য বিক্রেতার করণীয়। 4 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে অনুমোদন সাপেক্ষে বা বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়। এক্ষেত্রে কি বিষয় বলা হচ্ছে এটা একটু খেয়াল করি আমরা। প্রিয় শিক্ষার্থীরা দেখো, অনুমোদন সাপেক্ষে বা বিক্রয় অথবা ফেরত শর্তে বিক্রয়, এক্ষেত্রে চুক্তি আইনে যে বিষয়টা ক্লিয়ার করা হচ্ছে সেটা হচ্ছে এরকম। এখানে বলা হয়েছে যে কখনো কখনো বিক্রেতা অনুমোদনের ভিত্তিতে ক্রেতার নিকট বিক্রয় অথবা ফেরত এই শর্তে পণ্য বিক্রয় করে থাকে। বিক্রয় বা ফেরতের অর্থ হচ্ছে ক্রেতা ইচ্ছা করলে তা ক্রয় করতে পারবে অথবা সে চাইলে সেটা ফেরত প্রদান করতে পারবে। এই বিষয়টাকেই জাস্ট এখানে হাইলাইট করা হচ্ছে। এরপরে আরো বলা হচ্ছে এখানে যে অনুমোদন সাপেক্ষে বা বিক্রয় অথবা ফেরত শর্তে বা অনুরূপ কোনো শর্তে পণ্য ক্রেতার নিকট অর্পণ করা হলে পণ্যের মালিকানা সত্ত্ব হস্তান্তরিত হতে পারে। তো এই বিষয়টা মূলত আমাদের 4 নম্বর পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। আর নাম্বার 5 যেটা বলা হচ্ছে বলি ব্যবস্থার অধিকার সংরক্ষণ। অর্থাৎ বলি ব্যবস্থার অধিকার সংরক্ষণ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চুক্তি আইনের 25-এর 1 ধারা অনুযায়ী যে ক্ষেত্রে নির্দিষ্ট পণ্য বিক্রয়ের চুক্তি হয়েছে এবং পরবর্তীতে চুক্তি অনুসারে পণ্যের প্রয়োগ করা হয়েছে এবং সেক্ষেত্রে বিক্রেতা চুক্তির অথবা প্রয়োগের শর্ত দ্বারা কয়েকটি ক্ষেত্রে শর্ত সাপেক্ষে উক্ত পণ্যের বিলি ব্যবস্থার অধিকার সংরক্ষণ করতে পারে। আর প্রিয় শিক্ষার্থীরা, এখানে আসলে বলি না, এটা বিলি হবে, বিলি ব্যবস্থার অধিকার সংরক্ষণ, অর্থাৎ রিজার্ভেশন অফ দ্য রাইট অফ দ্য ডিসপোজাল। অর্থাৎ যখন পণ্যটি আসলে ডিসপোজাল করা হবে, বিলি করা হবে, তখন আসলে বিক্রেতার কি অধিকার থাকবে সেই বিষয়টা মূলত এখানে আলোকপাত করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূলত বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তরের বিষয়ে যে আইনগত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি মূলত তোমাদের সামনে এই টপিকের মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে নেসেসিটি ফর ডিটারমাইনিং অফ দ্য টাইম ফর ট্রান্সফার অফ ওনারশিপ। অর্থাৎ এখানে মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে পণ্যের যে মালিকানা হস্তান্তর করা হয় সেক্ষেত্রে সময় নির্ধারণের আবশ্যকতা আছে কিনা এই বিষয়টা এই টপিকের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রিত পণ্য চুক্তি মোতাবেক সঠিক সময়ে ক্রেতার নিকট হস্তান্তর করা একান্ত প্রয়োজন। তো সেটা যদি না করা হয় বা এটার আবশ্যকতাটা আসলে কতটুকু সেটাই মূলত আমাদের মূল আলোচনা। তো এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 1, পণ্যের ক্ষয়ক্ষতি বহন, অর্থাৎ বেয়ারিং লসেস অফ গুডস। বেয়ারিং লসেস অফ গুডস অর্থাৎ এক্ষেত্রে পণ্যের যে ক্ষয়ক্ষতি হবে সেটা আসলে বহন করার বিষয়ে বলা হচ্ছে। তো এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে যে চুক্তি সম্পাদনের পর পণ্যের কোনো ক্ষতি হলে তা কে বহন করবে, ক্রেতা না বিক্রেতা? এই বিষয়টা মূলত উক্ত পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে সম্পর্কিত একটা বিষয়। অর্থাৎ পণ্য বিক্রয় আইন ক্রেতার নিকট হস্তান্তরিত হয়, কাজে যার মালিকানা থাকাকালীন সময়ে ওই পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাকেই মূলত এটার ক্ষতি বহন করতে হবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ ব্যবস্থা, প্রিভেন্টিং মেজর্স এগেইনস্ট প্রবাবল ড্যামেজ। অর্থাৎ সম্ভাব্য যে ক্ষতি হয়েছে সেটা আসলে রিমুভ করার কোনো, প্রিভেন্ট করার কোনো সুযোগ ছিল কিনা। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে যে ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে কোনো পক্ষ বা তৃতীয় পক্ষ কর্তৃক বিকৃত পণ্যের ক্ষতির আশঙ্কা থাকলে পণ্যের দখলদার বা প্রকৃত মালিকই এর প্রতিরোধ করতে পারে। এক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণের জন্য ওই সময় পণ্য কার দখলে ছিল বা পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়েছে কিনা এই বিষয়টা নিরূপণের প্রয়োজন পড়ে।
নাম্বার 4 যেটা বলা হচ্ছে পণ্যের মূল্য আদায়, অর্থাৎ পণ্যের মূল্য আদায় করার ক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে পণ্যের মূল্য আদায় না হলে ক্রেতার বিরুদ্ধে মূল্য আদায়ের নিমিত্তে আদালতের সাহায্য নিতে পারবে। আর সে কারণে বলা হচ্ছে যে পণ্যের মূল্য আদায়ের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়েছে কিনা তা নির্ধারণের অবশ্যই আবশ্যকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে দেউলিয়াত্বের ক্ষেত্রে, অর্থাৎ যদি এরকম হয় ক্রেতা বা বিক্রেতা দেউলিয়া ঘোষিত হলো আদালত কর্তৃক, অর্থাৎ সরকারি সত্ত্ব নিয়োগ কর্তৃক বিক্রিত পণ্যের দখল গ্রহণের ক্ষেত্রে উক্ত পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়েছে কিনা তা নিরূপণের প্রয়োজন পড়ে। তো এইরূপ ক্ষেত্রে বলা হচ্ছে যে পণ্যের মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই মালিকানা নির্ধারণের একটা আবশ্যকতা রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে তোমার নো সেলার ক্যান গিভ দ্য বায়ার এ বেটার টাইটেল অফ গুডস দেন দ্য হিমসেলফ হ্যাজ। এক্সপ্লেন করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এটার অর্থ হচ্ছে কোনো বিক্রেতা তার নিজ অপেক্ষা কোনো ক্রেতাকে পণ্যের উন্নততর সত্ত্ব অর্পণ করতে পারে না। এই নিয়মের ব্যাখ্যা, এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর একটি কথা। সেটা হচ্ছে যে কোনো বিক্রেতার পক্ষে কিন্তু তার নিজের চেয়ে কোনো ক্রেতাকে উন্নততর সত্ত্ব অর্পণ করা এটা সম্ভব কিনা, আসলে এটা সম্ভব না। এই বিষয়টাই মূলত ব্যাখ্যা করার অবকাশ রাখে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, নিমো দ্যাট কুই নন হ্যাভ ইট কথাটি একটি ল্যাটিন শব্দ বা ল্যাটিন প্রবাদ, যার যা নেই তা সে অন্যকে দিতে পারে না। এটার বাংলা অর্থ হচ্ছে যার যেটা নাই সেটা আসলে অন্যকে সে কখনোই দিতে পারে না। এই ল্যাটিন প্রবাদ থেকেই কিন্তু একটা সাধারণ একটি নীতি বা রীতি চালু আছে যে নিজে মালিক না হলে এর মালিকানা অন্যকে দেয়া যায় না। দ্যাট মিনস নোবডি ক্যান গিভ হু ডাজ নট হিমসেলফ পজেস, অর্থাৎ একমাত্র পণ্যের মালিক বিক্রয় চুক্তির মাধ্যমে ক্রেতার নিকট পণ্যের সত্ত্ব হস্তান্তর করতে পারে। এখন কোশ্চেন হচ্ছে যে বিক্রেতা চুক্তির মাধ্যমে বিক্রয় কাজের সমাপনের দ্বারা ক্রেতার নিকট যে সত্ত্ব হস্তান্তরিত করে তা বিক্রেতার নিজের সত্ত্ব অপেক্ষা উন্নততর হতে পারে কিনা। সাধারণ নিয়ম হচ্ছে কোনো বিক্রেতা তার নিজের অপেক্ষা কোনো ক্রেতাকে উন্নততর সত্ত্ব হস্তান্তর করতে পারে না। এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্রেতা যে সত্ত্ব পণ্যদ্রব্যের উপর বজায় থাকে তা অপেক্ষা উন্নততর সত্ত্ব অর্পণ করতে পারে না। দ্যাট মিনস no seller of goods can give the buyer a better title to these goods than he himself has. প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে no seller can give the buyers better title of goods than he himself has. এক্সেপশন অফ দিস রুল, অর্থাৎ এই নিয়মের কোনো ব্যতিক্রম আছে কিনা বা থাকলে সেগুলো কি সেটা মূলত আমরা এখন আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই টপিকের মাধ্যমে যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে কোনো পণ্য বিক্রয় আইনের বিভিন্ন ধারায় নিম্নোক্ত ব্যতিক্রম সমূহের উল্লেখ করা হয়েছে, যে ক্ষেত্রে পণ্যের প্রকৃত মালিক না হয়েও একজন ব্যক্তি ক্রেতাকে উৎকৃষ্ট সত্ত্ব প্রদান করতে পারে। সেটা কোন কোন ক্ষেত্রে দেখো, আচরণ সৃষ্ট প্রতিবন্ধকতা দ্বারা মালিকানা হস্তান্তরের ক্ষেত্রে, 2 নম্বর হচ্ছে বাণিজ্যিক প্রতিনিধির দ্বারা বিক্রয়ের ক্ষেত্রে, 3 নম্বর বলা হচ্ছে যৌথ মালিকানার ক্ষেত্রে একজন দ্বারা বিক্রয়, 4 নম্বর হচ্ছে বাতিলযোগ্য চুক্তি দ্বারা দখলপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক বিক্রয়, 5 নম্বর হচ্ছে বিক্রয়ের পরেও পণ্যের দখলদার বিক্রেতা কর্তৃক বিক্রয়, নাম্বার 6 বলা হচ্ছে বিক্রেতার অধিকার সাপেক্ষ দখলদার কর্তৃক ক্রেতা কর্তৃক পণ্য বিক্রয়, আর 7 নম্বর বলা হচ্ছে অপরিশোধিত বিক্রেতা কর্তৃক পুনঃবিক্রয়, আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে 8 নম্বর অন্যান্য আইনের আওতায় বিক্রয়, অর্থাৎ চুক্তি আইনের আওতায় বিক্রয়। অন্যান্য আইন বলতে আরো 3টা বিষয়ের কথা এখানে বলা হচ্ছে, চুক্তি আইনের আওতায় বিক্রয়, সরকারি সত্ত্ব নিয়োগ বা তত্ত্বাবধায়ক কর্তৃক বিক্রয়, এবং ক নম্বর যেটা বলা হচ্ছে কোম্পানির অবসায়ক কর্তৃক বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলোই মূলত আমরা যেটা বললাম যে মালিক না হয়ে পণ্য কোনোভাবেই হস্তান্তর করা যায় না, তার ব্যতিক্রম যে যে ক্ষেত্রে হতে পারে সেই বিষয়গুলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে what is performance of the contract of sale, অর্থাৎ এটা হচ্ছে চ্যাপ্টার 3.3 এর আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, এখানে পারফরমেন্স অফ সেল বলতে কি বোঝায়, অর্থাৎ বিক্রয় চুক্তি পালন বলতে আমরা কি বুঝি সেটা আমরা শিখব এই টপিকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা দেখো,
সাধারণভাবে চুক্তি পালন বলতে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন করাকে মূলত বোঝায়। চুক্তিতে আবদ্ধ পক্ষসমূহ চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পালন করলেই চুক্তিগত দায় দায়িত্বের অবসান ঘটে। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে বিক্রেতা মূল্যের বিনিময়ে বা মূল্য প্রদানের প্রতিশ্রুতির সাপেক্ষে পণ্যের দখল ক্রেতার নিকট অর্পণ করবে। অন্যদিকে ক্রেতা পণ্যের দখল বা দখল প্রদানের প্রতিশ্রুতির বিনিময়ে তার মূল্য বিক্রেতাকে প্রদান করবে। এখানে চুক্তি অনুযায়ী ক্রেতা বা বিক্রেতার মধ্যে এই ধরনের পণ্য বা মূল্যের আদান প্রদানকেই মূলত বিক্রয়ের চুক্তি পালন বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয় তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ চুক্তি পালন বলতে আমরা মূল বিষয়টা যেটা বুঝি সেটা হচ্ছে যে চুক্তিতে আবদ্ধ পক্ষসমূহের চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি পালন করলেই মূলত চুক্তিগত দায় দায়িত্বের অবসান ঘটবে। এর মাধ্যমেই মূলত চুক্তি পালন হয়েছে বলে গণ্য হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে ডিউটিস অফ দ্য সেলার, রাইটস অফ দ্য বায়ার, অর্থাৎ বিক্রেতার কর্তব্য বা ক্রেতার অধিকার। এখানে কি বলা হচ্ছে? নাম্বার 1, পণ্য অর্পণ, গ্রহণ বা মূল্য প্রদান, অর্থাৎ ডেলিভার দ্য গুডস, accept and pay for them। অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে বিক্রয় চুক্তির শর্ত অনুসারে বিক্রেতার কর্তব্য হলো ক্রেতাকে পণ্য অর্পণ করা এবং ক্রেতার কর্তব্য হলো পণ্য গ্রহণ করে তার মূল্য প্রদান করা। ডেলিভার দ্য গুডস, accept and pay for them, অর্থাৎ পণ্য অর্পণ, পণ্যের মালিকানা গ্রহণ এবং এটার মূল্য প্রদান করা। এরপরে যেটা আসছে 2 নম্বর, আনুষঙ্গিক শর্ত পালন, পারফরমেন্স অফ কনকারেন্ট কন্ডিশন। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে বিক্রেতা মূল্যের বিনিময়ে ক্রেতার নিকট পণ্যের দখল প্রদানে প্রস্তুত ও ইচ্ছুক থাকবে এবং ক্রেতা পণ্য দখলের বিনিময়ে বিক্রেতাকে পণ্যের মূল্য প্রদান করতে প্রস্তুত এবং ইচ্ছুক থাকবে। এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে অবহেলা বা বিলম্বের জন্য ক্ষতিপূরণ করা, অর্থাৎ কম্পেনসেশন ফর নেগলিজেন্সি অর ডিলে। বিক্রেতা অন্যায়ভাবে ক্রেতাকে পণ্য অর্পণ করতে অবহেলা বা বিলম্ব করলে সেক্ষেত্রে ক্রেতার যদি কোনো ক্ষতি হয় তাহলে বিক্রেতা উক্ত ক্ষতিপূরণ করতে বাধ্য থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত বিক্রেতার কর্তব্য বা ক্রেতার অধিকার। এই 3টি ক্ষেত্রে সাধারণত আমরা এটা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডিউটিস অফ দ্য বায়ার, রাইটস অফ দ্য সেলার, অর্থাৎ ক্রেতার কর্তব্য অথবা বিক্রেতার অধিকার। ক্রেতার কি কর্তব্য আছে সেটা আমরা একটু দেখবো, অথবা বিক্রেতার কি কি অধিকার আছে, রাইটস আছে, সেই বিষয়গুলো আমাদের এই আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ স্পষ্ট হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো প্রথমে বলা হচ্ছে যেটা পণ্য গ্রহণ, acceptance অফ গুডস, অর্থাৎ চুক্তি মোতাবেক অর্পিত পণ্য গ্রহণ করা ক্রেতার কর্তব্য। অর্থাৎ ক্রেতা যে পণ্যটি যেভাবে চুক্তি করা হয়েছিল সেই অনুযায়ী বিক্রেতা যে পণ্য দিচ্ছে সেই অনুযায়ী ক্রেতা পণ্যটি গ্রহণ করবে। 2 নম্বর বলা হচ্ছে পণ্যের মূল্য পরিশোধ, পেমেন্ট অফ দ্য প্রাইস অফ গুডস। বিক্রয় চুক্তির শর্ত মোতাবেক ক্রেতা তৎকর্তৃক অর্থাৎ গৃহীত পণ্যের মূল্য পরিশোধ করবে, এটা তার কর্তব্য। 3 নম্বর হচ্ছে বর্জিত পণ্যের সংবাদ প্রেরণ, সেন্ডিং দ্য মেসেজ অফ রিজেক্টেড গুডস, অর্থাৎ ক্রেতাকে পণ্য গ্রহণের অস্বীকৃতির সংবাদ বিক্রেতাকে জানাতে হবে। ক্রেতা যদি কোনো কারণে পণ্য বর্জন করে তাহলে সেই নিউজটা কিন্তু অবশ্যই বিক্রেতাকে জানাতে হবে। 4 নম্বর বলা হচ্ছে পণ্যের ঝুঁকি বহন, রিস্ক বিয়ারিং অফ গুডস। পণ্যের সত্ত্ব যখন থেকে ক্রেতার নিকট হস্তান্তরিত হবে, পণ্য অর্পণ করা হোক বা না হোক, তার ঝুঁকি ক্রেতাকেই বহন করতে হবে। নাম্বার 5, পণ্য গ্রহণে অস্বীকৃতির দরুন ক্ষতিপূরণ, অর্থাৎ কম্পেনসেশন ফর নন অ্যাকসেপ্টেন্স অফ গুডস। ক্রেতা অন্যায়ভাবে পণ্য গ্রহণ করতে বা পণ্যের মূল্য পরিশোধে অবহেলা বা অস্বীকৃতি জানালে বিক্রেতা তার বিরুদ্ধে পণ্য গ্রহণের অস্বীকৃতি দরুন ক্ষতিপূরণের মামলা দায়ের করতে পারবে। আর লাস্ট অন যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে মূল্য পরিশোধে বিলম্বের দরুন সুদ দাবি, রাইট টু ক্লেম ফর ইন্টারেস্ট ফর ডিলে পেমেন্ট অফ প্রাইস। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে মূল্য যদি পরিশোধে দেরি করা হয় তাহলে যত দেরি করবে সেই দেরি সময়ের জন্য লেট ফি বা এটাকে আমরা ইন্টারেস্ট হিসেবেও বলতে পারি, অর্থাৎ সেই ইন্টারেস্ট সে দাবি করতে পারবে। তো এই হচ্ছে মূলত ক্রেতার কর্তব্য অথবা বিক্রেতার অধিকার আমরা বলতে পারি এটাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে ডেলিভারি অফ গুডস, অর্থাৎ পণ্য অর্পণ। পণ্য অর্পণ বলতে আমরা আসলে কি বুঝি? প্রিয় শিক্ষার্থীরা, দেখো পণ্য বিক্রয়ের শর্ত অনুসারে ক্রেতার নিকট পণ্য অর্পণ করা বিক্রেতার অন্যতম দায়িত্ব বা কর্তব্য।
পণ্য অর্পণ বলতে সাধারণত যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বিক্রেতা নিকট হতে ক্রেতার নিকট পণ্যের দখলই বা সত্ত্ব হস্তান্তরকে বোঝায়। 1930 সালের পণ্য বিক্রয় আইনের 2 ধারায় বলা হয়েছে যে এক ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তিকে পণ্যের দখল স্বেচ্ছায় হস্তান্তর করাকে মূলত পণ্য অর্পণ বলা হয়। অর্থাৎ ডেলিভারি মিনস ভলান্টারি ট্রান্সফার অফ পজেশন ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। অর্থাৎ সেকশন 2 মূলত এ সম্পর্কে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো ডেলিভারি অফ গুডস বলতে আমরা কি বুঝি। এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে টাইপস অফ ডেলিভারি। ডেলিভারিটা আসলে কয় ধরনের হতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, ডেলিভারিটা মূলত 3 ধরনের হতে পারে, যেটা আমরা এখন আলোচনা করব। নাম্বার 1 হচ্ছে অ্যাকচুয়াল ডেলিভারি, অর্থাৎ প্রকৃত অর্পণ। প্রকৃত অর্পণ বলতে আমরা আসলে বেসিক্যালি কি বোঝাচ্ছি সেটা আমরা এই আলোচনার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে বিক্রেতা তার প্রতিনিধি কর্তৃক ক্রেতা বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির নিকট পণ্যের দখল সরাসরি হস্তান্তর করা হলে তখনই তাকে আমরা প্রকৃত অর্পণ বলে থাকবো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে 2 নম্বর, সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ ডেলিভারি। দ্যাট মিনস পণ্যের কার্যত অর্পণ, অর্থাৎ পণ্যের দখলদার ব্যক্তি ক্রেতার পক্ষ হয়ে দখল গ্রহণ করলে তাকে কার্যত অর্পণ বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার প্রতীকমূলক অর্পণ, অর্থাৎ সিম্বলিক ডেলিভারি। সিম্বলিক ডেলিভারি অর্থাৎ যে ক্ষেত্রে কোনো প্রতীক বা অনুরূপ কোনো কিছুর দ্বারা বিক্রেতা ক্রেতাকে পণ্যের দখল সত্ত্ব হস্তান্তরের নির্দেশ করে থাকে, তাকে মূলত আমরা প্রতীকমূলক অর্পণ বলে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত টাইপস অফ ডেলিভারি। নেক্সট টপিক হচ্ছে রুলস রিগার্ডিং দ্য ডেলিভারি অফ গুডস, অর্থাৎ পণ্য অর্পণ সংক্রান্ত আইনের বিধান। পণ্য সংক্রান্ত আসলে আইনের কি বিধান আছে সেটা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো 1930 সালের পণ্য বিক্রয় আইনে পণ্য অর্পণ সংক্রান্ত যে সকল বিধিবিধানের উল্লেখ রয়েছে সেগুলো হচ্ছে নাম্বার 1, সেগুলো কি দেখো, সেগুলো হচ্ছে নাম্বার 1 ক্রেতার দখল, অর্থাৎ প্রসেসিং অফ বায়ার। প্রসেসিং অফ বায়ার অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে যেটা ক্রেতার দখল, অর্থাৎ ক্রেতার দখল থাকতে হবে সেখানে বিক্রয়। এখানে যে বিষয়টা বলা হচ্ছে যে ক্রেতার দখল, অর্থাৎ ক্রেতারা কি করবে, পণ্যের দখল কিভাবে দেয়া হবে তা চুক্তিবদ্ধ পক্ষসমূহ নিজেরাই নির্ধারণ করে নেবে। অর্থাৎ এখানে কিভাবে ক্রেতার দখল প্রদান করা হবে সেটা তারা চুক্তির সময় সেটা নিজেরা আলোচনার মাধ্যমে সেটা নির্ধারণ করে নেবে। আংশিক অর্পণ অর্থাৎ পার্ট ডেলিভারি, উভয় পক্ষ সম্মত হলে এবং এটি তাদের অভিপ্রেত হলে আংশিক অর্পণের মাধ্যমে কিন্তু পূর্ণ অর্পণ সূচিত হতে পারে। অর্থাৎ কিছু পণ্য অর্পণের মাধ্যমেও কিন্তু পূর্ণ ডেলিভারি হিসেবে সেটা উপস্থাপন করা যেতে পারে, সেটা হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে তারা সেটা নির্ধারণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর 3 নম্বর যেটা আসছে অর্পণের জন্য ক্রেতার পক্ষ হতে আবেদন, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর ডেলিভারি ফ্রম বায়ার, অর্থাৎ অর্পণের জন্য ক্রেতার পক্ষ হতে আবেদন। প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য ক্রেতার পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন বা আবেদন করতে হবে এবং সেই অনুযায়ী মূলত বিক্রেতা পণ্য ডেলিভারি প্রদান করবে। 4 নম্বর যেটা বলা হচ্ছে পণ্য অর্পণের স্থান, প্লেস অফ ডেলিভারি অফ গুডস। এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে যে ক্রেতা পণ্যের দখল গ্রহণ করবে না বিক্রেতা পণ্য প্রেরণ করবে তা পক্ষদের মধ্যে সম্পাদিত চুক্তির ব্যক্ত বা অন্তর্নিহিত যে শর্ত থাকবে সেটার উপর মূলত এটা নির্ভর করবে। এরপরে যেটা আসছে নাম্বার 5, নাম্বার 5 যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্য অর্পণের সময়, অর্থাৎ টাইম অফ ডেলিভারি। কোথায় আসলে কখন এটা ডেলিভারিটা দেওয়া হবে সে সম্পর্কে এখানে বলা হচ্ছে। এক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তি অনুসারে বিক্রেতা ক্রেতার নিকট পণ্য বা অর্পণ করতে বাধ্য, কিন্তু অর্পণ করা হবে সে সম্পর্কে কোনো সময় নির্দিষ্ট না থাকলে সেক্ষেত্রে বিক্রেতাকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে তা অর্পণ করতে হবে। তো এই হচ্ছে মূলত 5 নম্বর অর্পণের সময়। নাম্বার 6 যেটা বলা হচ্ছে তৃতীয় ব্যক্তির দখল, অর্থাৎ পজিশন অফ থার্ড পার্টিজ, অর্থাৎ থার্ড পার্টির পজিশন সম্পর্কে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে পণ্য বিক্রয়ের সময় কোনো তৃতীয় ব্যক্তির দখলে থাকলে সেক্ষেত্রে ওই তৃতীয় ব্যক্তি যতক্ষণ পর্যন্ত না স্বীকার করে যে সে ক্রেতার পক্ষ হয়ে উক্ত পণ্য নিজের হেফাজতে রেখেছে ততক্ষণ পর্যন্ত বিক্রেতা কর্তৃক ক্রেতার নিকট পণ্য অর্পণ করা হয়েছে বলে গণ্য হবে না। নাম্বার 7 অর্পণের ব্যয়, এক্সপেন্সেস অফ ডেলিভারি, অর্থাৎ পণ্য অর্পণ করতে গিয়ে কিন্তু সেখানে কিছু খরচ হতে পারে। তো সেই খরচের ক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিতে যদি কোনো ধরনের বিরূপ কিছু বলা না থাকে তাহলে পণ্য অর্পণযোগ্য অবস্থায়
আনয়নের জন্য প্রয়োজনীয় ব্যয় বা অন্যান্য আনুষঙ্গিক যে খরচাদি সেটা বিক্রেতাকে বহন করতে হয়। আর ৮ নম্বর যেটা বলা হচ্ছে ভুল পরিমাণ পণ্য অর্পণ, অর্থাৎ ডেলিভারি অফ রং কোয়ান্টিটি। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে কম পরিমাণ অর্পণ, অর্থাৎ শর্ট ডেলিভারি, কম পরিমাণ অর্পণ, অর্থাৎ বিক্রেতা কর্তৃক বর্ণিত পরিমাণ অপেক্ষা কম পণ্য ক্রেতার নিকট অর্পণ করলে ক্রেতা তা প্রত্যাখ্যান করতে পারে। এরপরে যেটা আসছে অধিক পরিমাণ অর্পণ, অর্থাৎ এক্সেস ডেলিভারি, অর্থাৎ যে পরিমাণ পণ্য সে অর্ডার করেছিল তার চেয়ে দেখা যাচ্ছে অধিক পরিমাণ পণ্য যদি ক্রেতার নিকট অর্পণ করা হয়, তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত অংশ বা সম্পূর্ণ পণ্য ইচ্ছা করলে ক্রেতা প্রত্যাখ্যান করতে পারে। নাম্বার সি নাম্বার যেটা বলা হচ্ছে গ নাম্বার মিশ্রিত পণ্য অর্পণ, অর্থাৎ ডেলিভারি অফ মিক্সড গুডস। অর্থাৎ যদি এরকম হয় যে বিক্রেতা চুক্তিতে উল্লেখ নাই এই ধরনের কোনো পণ্য যদি চুক্তিতে নির্দিষ্ট পণ্যের সাথে মিক্সড করে ক্রেতার নিকট অর্পণ করে, সেক্ষেত্রে ক্রেতা চুক্তি বহির্ভূত পণ্য প্রত্যাখ্যান করতে পারবে অথবা সম্পূর্ণ পণ্যই চাইলে তিনি প্রত্যাখ্যান করতে পারবেন। তো এই হচ্ছে পণ্য অর্পণ সংক্রান্ত আইনের বিধান। আরো কিছু বিষয় আছে সেটা আমরা একটু দেখি। নাম্বার 9-এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইনস্টলমেন্ট ডেলিভারি, অর্থাৎ কিস্তিবন্দিতে পণ্য অর্পণ। অর্থাৎ এমন হতে পারে যে পণ্য আসলে ইনস্টলমেন্টের ভিত্তিতে এটা প্রদান করা হচ্ছে, অর্থাৎ একবারে পণ্য না দিয়ে কয়েকটা ইনস্টলমেন্টে, ফার্স্ট কিস্তিতে কিছু পণ্য, তারপর সেকেন্ড কিস্তিতে, থার্ড কিস্তিতে, এভাবে দেখা যাচ্ছে ইনস্টলমেন্ট বেসিসেও পণ্যের ডেলিভারি প্রদান করা যেতে পারে। নেক্সট যেটা আসছে বাহক বা ঘাটোয়ালের নিকট পণ্য অর্পণ, অর্থাৎ ডেলিভারি টু ক্যারিয়ার অর ওয়ারফিঙ্গার। অর্থাৎ এক্ষেত্রে যিনি বাহক হিসেবে কাজ করবেন তার নিকটও কিন্তু পণ্য অর্পণ করা যেতে পারে। যেমন এক্ষেত্রে বলা হচ্ছে যেটা সেটা হচ্ছে এরকম যে তোমার যে ক্ষেত্রে বিক্রেতা ক্ষমতাপ্রাপ্ত, হ্যাঁ, হোয়ার দ্য সেলার ইজ অথরাইজড, যে ক্ষেত্রে বিক্রেতা হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত তিনি কিন্তু বাহকের মাধ্যমেও তার পণ্য ডেলিভারি প্রদান করতে পারে। আর এরপরে বলছে বি নাম্বার, যে ক্ষেত্রে বিক্রেতা ক্ষমতাপ্রাপ্ত নয়, হোয়ার দ্য সেলার ইজ নট অথরাইজড। অর্থাৎ এক্ষেত্রে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে এরকম যে ক্ষেত্রে ক্রেতা কর্তৃক নির্দেশপ্রাপ্ত বা ক্ষমতাপ্রাপ্ত হয় না, আর সেক্ষেত্রে বিক্রেতা বা বাহক বা ঘাটোয়ালের সঙ্গে পণ্যের প্রকৃতি বা পারিপার্শ্বিক অবস্থা অনুসারে যুক্তিসঙ্গত চুক্তি সম্পাদন করতে হবে। এবং যদি বিক্রেতা তা না করে সেক্ষেত্রে পণ্য বাহক বা ঘাটোয়ালের নিকট হতে খোয়া গেলে বাহক বা ঘাটোয়ালের নিকট পণ্য অর্পণকে ক্রেতা তার নিজের নিকট অর্পণ হিসেবে গ্রহণ নাও করতে পারে অথবা বিক্রেতাকে ক্ষতিপূরণের দায়ে দায়ী করতে পারে। তো এই হচ্ছে মূলত আমাদের 2 নম্বর বিষয়, বি নম্বর বিষয়, অর্থাৎ যে ক্ষেত্রে বিক্রেতা ক্ষমতাপ্রাপ্ত না হয়, অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত না থাকলে সেক্ষেত্রে কিন্তু সে এটা করতে পারবে না। আর নেক্সট যেটা আসছে গ নম্বর সেটা হচ্ছে সমুদ্র পথে তোমার পণ্য প্রেরণ, অর্থাৎ সি ট্রানজিট। অর্থাৎ সমুদ্র পথে যদি পণ্য প্রেরণ করা হয় তাহলে সেক্ষেত্রে কি রুলস আছে, সেক্ষেত্রে যে রুলস আছে সেটা হচ্ছে যে চুক্তিতে যদি বিপরীত মর্মে তেমন কোনো কথা উল্লেখ না থাকে তাহলে সমুদ্রের পথে পণ্য প্রেরিত হলে বীমা করার প্রথা থাকলে বিক্রেতা পূর্বেই ক্রেতাকে সম্পর্কে জ্ঞাত করবে এবং বিক্রেতা যদি তা না করে তাহলে পণ্যের ঝুঁকি তাকেই বহন করতে হবে। এটা হচ্ছে মূল বিষয়। 11 নম্বর যেটা বলা হচ্ছে পণ্যের ঝুঁকি বহন, রিস্ক বিয়ারিং অফ গুডস, অর্থাৎ পণ্যের ঝুঁকি বহন। তাহলে পণ্যের ঝুঁকি বহনের ক্ষেত্রে বলা হচ্ছে কি, পণ্যের ঝুঁকি বহনের ক্ষেত্রে বলা হচ্ছে যে চুক্তিতে বিশেষ কোনো শর্ত না থাকলে বিক্রয়ের সময় পণ্য ও যে স্থানে ছিল সেই স্থান হতে বিক্রেতা নিজ দায়িত্বে পণ্য অন্য স্থানে অর্পণ করতে সম্মত হলেও পণ্য স্থানান্তরকালে যে স্বাভাবিক ক্ষতি হতে পারে তার ঝুঁকি কিন্তু ক্রেতাকে বহন করতে হতে পারে। 12 নম্বর যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পণ্যের পরীক্ষা, এক্সামিনেশন দ্য গুডস। অর্থাৎ পণ্য যখন ট্রান্সফার করা হবে, ডেলিভারি দেওয়া হবে, তখন কিন্তু সে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে যে পরিমাণ পণ্য, যে ধরনের পণ্য আসলে প্রেরণ করার কথা ছিল সেই অনুযায়ী পণ্য প্রেরণ করা হয়েছে কিনা সেটা পণ্যের পরীক্ষার মাধ্যমে সেটা আমরা আইডেন্টিফাই করে তারপর সে ডেলিভারি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এরপরে আসছে পণ্য গ্রহণ, অ্যাকসেপ্টেন্স অফ গুডস। এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্রেতা পণ্য গ্রহণ করেছে বলে গণ্য হবে কখন, তখনই গণ্য হবে যখন ক্রেতা বিক্রেতাকে জানায় যে সে পণ্য গ্রহণ করেছে। অথবা বলছে ক্রেতার নিকট পণ্য অর্পণের পর ক্রেতা যদি পণ্য সম্পর্কে এমন কোনো কার্য করে যা বিক্রেতার মালিকানার সাথে অসঙ্গতিপূর্ণ। আর গ নম্বর বলা হচ্ছে যুক্তিসঙ্গত সময়ে অতিবাহিত হবার পরও পণ্য বর্জনের কোনো সংবাদ না দিয়ে যদি ক্রেতা পণ্য নিজের দখলে রেখে দেয় তাহলে পণ্য মূলত অর্জন হয়েছে বলে গণ্য হবে, গ্রহণ করেছে বলে গণ্য হবে। আর নেক্সট যেটা আসছে 14 নম্বর, পণ্য বর্জিত পণ্য ফেরত।
এক্ষেত্রে বলা হচ্ছে বিপরীত মর্মে কোনো চুক্তি না থাকলে ক্রেতাকে যে ক্ষেত্রে ক্রেতা তা অর্পিত পণ্য গ্রহণে অস্বীকৃতি জানায় এবং তার এইরূপ করার অধিকার থাকে, সেক্ষেত্রে ওই পণ্য বিক্রেতার নিকট ফেরত পাঠাতে বাধ্য নয়। তবে যে যে পণ্য গ্রহণে অস্বীকার করেছে তা বিক্রেতাকে জানালেই চলবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে নাম্বার 15, ক্রেতার দায়িত্ব। ক্রেতার কিছু রেসপন্সিবিলিটি আছে, সেটা কি দেখো, ক্রেতার কিছু লায়াবিলিটি আছে। যে ক্ষেত্রে চুক্তিমত পণ্য প্রস্তুত অবস্থায় বিক্রেতা ক্রেতাকে পণ্য গ্রহণের অনুরোধ জানায়, সেক্ষেত্রে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ক্রেতা পণ্য গ্রহণে অবহেলা বা অস্বীকার করলে সেজন্য কোনো ক্ষতি এবং পণ্যের যত্ন বা সংরক্ষণের যুক্তিসঙ্গত ব্যয়ের জন্য ক্রেতা বিক্রেতার নিকট দায়ী থাকবে। তো এই ছিল মূলত আমাদের মূল বিষয়, যে রুলস রিগার্ডিং ডেলিভারি অফ গুডস, অর্থাৎ পণ্য যখন ডেলিভারি দেওয়া হবে তখন এটা সম্পর্কিত যে আইনের বিধান সেগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা লাস্ট চ্যাপ্টার 3.4 চলে যাচ্ছি। এখানে যে বিষয়টা বলা হচ্ছে দেখো, হুই ইজ অ্যান আনপেইড সেলার, অর্থাৎ আনপেইড সেলার বা অপরিশোধিত বিক্রেতা আমরা কাদেরকে বলবো? কে অপরিশোধিত বিক্রেতা? সাধারণত যে বিক্রেতার বিক্রিত পণ্যের মূল্য ক্রেতা কর্তৃক পরিশোধ করা হয়নি, ওই বিক্রেতাকে মূলত অপরিশোধিত বিক্রেতা বলা হয়। সুতরাং দেখা যায় যে অপরিশোধিত বিক্রেতা দুটি ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নাম্বার 1, যদি বিক্রেতার প্রাপ্য অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দেওয়া না হয়, সেক্ষেত্রে বিক্রেতা অপরিশোধিত বিক্রেতা বলে গণ্য হবে। এরপরে 2 নম্বর বলা হচ্ছে, যদি বিক্রয় কার্য, বিনিময় বিল বা অন্য কোনো হস্তান্তরযোগ্য দলিলের মাধ্যমে সম্পাদন করা হয়, সেক্ষেত্রে উক্ত বিনিময় বিল বা বাণিজ্যিক হুন্ডির মেয়াদি শেষে তা প্রত্যাখ্যাত হলে উক্ত বিক্রেতাকে অপরিশোধিত বিক্রেতা বলা হবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে টপিকটা আসছে সেটা হচ্ছে রাইটস অফ অ্যান আনপেইড সেলার। আনপেইড সেলারের আসলে অধিকার কি? প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে 1930 সালের যে পণ্য বিক্রয় আইন আছে, সেই পণ্য বিক্রয় আইনে একজন অপরিশোধিত বিক্রেতাকে বেশ কিছু অধিকার দেওয়া হয়েছে। এই অধিকার সমূহ প্রধানত দুটি ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 1 হচ্ছে, ক নম্বর দেখো, পণ্য সম্পর্কে অধিকার, অর্থাৎ রাইটস অ্যাজ এগেইনস্ট গুডস। এক্ষেত্রে 3 ধরনের অধিকারের কথা বলা হয়েছে। বিক্রেতা পূর্ব সত্ত্বের অধিকার, রাইটস অফ সেলার্স লেন। 2 নম্বর হচ্ছে পরিবহনাধীন পণ্য আটকের অধিকার, রাইটস অফ স্টপেজ ইন ট্রানজিট। আর 3 নম্বর যেটা বলা হচ্ছে পণ্য পুনর্বিক্রয়ের অধিকার, অর্থাৎ রাইটস অফ রিসেল অফ গুডস। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে পণ্য সম্পর্কীয় অধিকার। আর খ নম্বর যেটা বলা হচ্ছে ক্রেতার বিরুদ্ধে অধিকার। ক্রেতার বিরুদ্ধে কিন্তু এই অপরিশোধিত বিক্রেতার কিছু অধিকার আছে। যেমন ধরো, নাম্বার 1, মূল্য আদায়ের জন্য মামলা করতে পারবে। 2 নম্বর হচ্ছে পণ্য গ্রহণে অস্বীকৃতির দরুন খেসারত প্রদান করতে হবে। 3 নম্বর বলা হচ্ছে চুক্তি প্রত্যাখ্যান, অর্থাৎ ইচ্ছা করলে তিনি যে কোনো কারণে চুক্তি প্রত্যাখ্যান করতে পারেন। এবং লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে সুদ ও বিশেষ খেসারত, অর্থাৎ এক্ষেত্রে যদি ডিলে হয় পণ্য ডেলিভারি ক্ষেত্রে বা মূল্য পরিশোধ করার ক্ষেত্রে, তাহলে তাকে সুদ প্রদান করতে হবে এই বাড়তি সময়ের জন্য, অথবা খেসারত প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত রাইটস অফ অ্যান আনপেইড সেলার। এর পরের যে টপিকটা আসছে সেটা হচ্ছে বায়ার রাইটস ইন কেস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট অফ সেল, অর্থাৎ পণ্য বিক্রয়ের চুক্তি ভঙ্গে ক্রেতার অধিকার। 1930 সালের পণ্য বিক্রয় আইনে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে বিক্রেতাকে যেমন কয়েকটি অধিকার দেওয়া হয়েছে, তেমনি ক্রেতাকেও কিন্তু কতিপয় অধিকার দেওয়া হয়েছে। সেটা কি কি দেখো, ক্রেতার অধিকারগুলো: পণ্য অর্পণ না করার জন্য খেসারত, ড্যামেজ ফর নন ডেলিভারি অফ গুডস। 2 নম্বর বলছে নির্দিষ্ট কার্য পালন, অর্থাৎ এক্ষেত্রে তাকে নির্দিষ্ট কার্য, অর্থাৎ নির্দিষ্ট যে কাজ করার কথা সেই কার্যগুলো কিন্তু তাকে অবশ্যই পালন করতে হবে। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে তোমার গৌণ শর্ত ভঙ্গের প্রতিকার, অর্থাৎ গৌণ শর্ত ভঙ্গের এখানে কিছু প্রতিকারের বিষয়ে বলা হচ্ছে, যে তাদের যে কিছু গৌণ শর্ত থাকতে পারে, গৌণ শর্ত থাকতে পারে, সেই গৌণ শর্ত ভঙ্গের কিছু প্রতিকারের ব্যবস্থা থাকতে পারে। তো এই ক্ষেত্রে আইনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এরকম, যে ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক গৌণ শর্ত লঙ্ঘন হয়েছে, তা ক্রেতা কোনো মুখ্য শর্ত ভঙ্গকে গৌণ শর্ত হিসেবে গণ্য করতে রাজি হয়েছে বা বাধ্য হয়েছে, সেক্ষেত্রে ক্রেতা যে কোনো এক ধরনের পন্থা সে অবলম্বন করতে পারে। যেমন গৌণ শর্ত ভঙ্গের জন্য পণ্যের মূল্য হ্রাস বা সম্পূর্ণ বিলোপ করতে পারে, অথবা গৌণ শর্ত ভঙ্গের জন্য ক্রেতার বিরুদ্ধে খেসারত আদায়ের জন্য মামলা দায়ের করতে পারবে। আর লাস্ট ওয়ান যেটা বলা হচ্ছে মূল্য ফেরত পাওয়ার অধিকার।
তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে লাস্ট যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্রেতা মূলত মূল্য ফেরত পাবার বিষয় অধিকারী হবে। সেটা হচ্ছে কিরকম, যে ক্ষেত্রে ক্রেতা পণ্যের মূল্য প্রদান করে অথচ বিক্রেতার কাছ থেকে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পণ্য সে পায় নাই, সেক্ষেত্রে সে বিক্রেতার বিরুদ্ধে প্রদত্ত মূল্য ফেরত পাওয়ার জন্য সে প্রয়োজনে মামলাও করতে পারবে। তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। প্রিয় শিক্ষার্থী, এর মাধ্যমে আমাদের আলোচনা আজকের নবম লেকচারের কার্যক্রম আমরা শেষ করছি। তো এ পর্যন্ত সাথে থাকার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপরে আমরা আমাদের পরবর্তী ক্লাসে চলে যাব। সে পর্যন্ত সবাই তোমরা সাথে থাকবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যন্ত সবাই আমার সাথে ছিলে, সবাই মনোযোগ দিয়ে ক্লাসের সমস্ত লেকচারগুলো খুব মনোযোগ দিয়ে তোমরা শুনেছো। সমস্ত বিষয়গুলো আমার ধারণা বা বিশ্বাস যে তোমরা সেটা সবগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছো, এবং আমার সাথে থাকার জন্য আবারও আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে উইথ মি।